বাংলার দীঘায় সরকারি ব্যবস্থাপনা একটা মন্দির তৈরি হচ্ছে। পশ্চিমবঙ্গের সরকারের সংস্থা হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন, তারা এই মন্দিরটি তৈরি হচ্ছে ঠিক সরাসরি সরকারের ট্রাস্টের নামে একটি সাংস্কৃতিক একটা কেন্দ্র হিসেবে সরকারি পয়সা খরচ করা হচ্ছে। সরকার তো সরাসরি ধর্মস্থান বানাতে পারে না, সেই হিসেবে এই মন্দিরটি তৈরি হচ্ছে। এই মন্দিরটিকে বিশেষভাবে এই মন্দিরটি আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার অত্যন্ত কি বলবো, তার ব্রেইন চাইল্ড, তার নিজস্ব ভাবনা প্রসূত, এবং তিনি গতকালই আপনারা জানেন এটি পরিদর্শন করেছেন কতদূর কি কাজ এগোচ্ছে। ইসকনের একজন নেতৃস্থানীয় সন্ন্যাসীকে নিয়ে তিনি সেখানে গিয়েছিলেন। পুরীর জগন্নাথ মন্দিরের সমান উচ্চতা, এটা বারবার করে বলা হচ্ছে বিভিন্ন জায়গায়, সরকারি সংবাদ মাধ্যমে, সরকার প্রভাবিত সংবাদ মাধ্যমে। তা আমার একটা প্রথম প্রশ্ন হচ্ছে যে ভগবানের কি হাইট কত ফুট বা মিটারে মাপা হয় নাকি? আজকে পুরীর যে জগন্নাথ মন্দির, শ্রীক্ষেত্র বলা হয়, শ্রীধাম বলা হয়, 4 ধামের 1 ধাম বলা হয়, সেই মন্দিরের সমান উচ্চতার একটা মন্দির বানালেই সেটা কি মানুষের ভাবাবেগে, মানুষের মনে একই স্থান পাবে? আমি জানি না, আমার ধর্ম বিষয়ে কোনো জ্ঞান নেই, ধর্ম আচরণ বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু এই বিষয়ে আমার খুব একটা আগ্রহ নেই। কিন্তু ধর্মস্থানের উচ্চতাকে যুগে যুগে রাজনৈতিক শক্তি প্রদর্শনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। এটা রাজনীতির ছাত্র হিসেবে, পর্যবেক্ষক হিসেবে, রাজনৈতিক ইতিহাসে পর্যবেক্ষক হিসেবে আমি জানি যে রাজার দাপট যত দূর পর্যন্ত বিস্তৃত, তার মন্দির তত উঁচু। কখনো সেটা মন্দির, কখনো সেটা মসজিদ, কখনো সেটা চার্চ, গির্জা। ইস্তানবুলে আছে ব্লু মস্ক, হাজিয়া সোফিয়া। তার চরিত্র যখন শাসক বদল হয় তখন পরিবর্তন হয়ে যায়, একই স্ট্রাকচার, কখনো সেটা মন্দির হয়ে যায়, কখনো সেটা মসজিদ হয়ে যায়। তার জীবনে বেশ বারবার এই জিনিসটা ঘটেছে। দীঘায় এই জগন্নাথ মন্দির পুরীর মতো সমান মর্যাদা পাবে, সমানভাবে দর্শক আকর্ষণ করবে, এই ভাবনাকে বালকেল্য সুলভ বলে আমরা মনে করি, হাস্যকর বলে মনে করি। এটা মনে করি যে একটা বড় মন্দির তৈরি হলে কিছু মানুষ নিশ্চয়ই সেখানে বেড়াতে আসবেন। দীঘাতে ইতিমধ্যে বহু মানুষ বেড়াতে যান। বেড়ানোটা কলকাতার কাছাকাছি মাত্র কয়েক ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায়, সমুদ্র সৈকত, সেখানে বেড়াতে যান। সেই হিসেবে তারা নিশ্চয়ই বেড়াতে যাবেন, বেড়াতে গিয়ে মন্দিরটাকে নিশ্চয়ই দেখে আসবেন, কোনো সন্দেহ নেই। কিন্তু মন্দিরকে কেন্দ্র করে যেভাবে পুরী গড়ে উঠেছে, দীঘাতে সে সম্ভাবনা খুব ক্ষীণ বলেই আমার ধারণা। একই সঙ্গে আরেকটা কথা বলা উচিত, বলছি, আমার বিশ্বাস, আমার পর্যবেক্ষণ বলে বলছি, বিতর্ক হতে পারে জেনেও বলছি, সেটা যে পশ্চিমবঙ্গের যে সমুদ্র সৈকত, দীঘা বা বকখালি ইত্যাদি, এগুলো কোনোদিনই সত্যিকারের, মানে গোয়া কোভালাম তো দূরস্থান, পুরীর সমকক্ষ হবে এরকম আশা করা খুব কঠিন। সুন্দরবনকে অনেকবার গড়ে তোলার চেষ্টা করা হয়েছে। একটা সমুদ্র সৈকত যে কারণে জনপ্রিয় হয় তার মধ্যে অন্যতম হচ্ছে জল স্বচ্ছ কিনা, পরিস্পষ্ট কিনা, এবং সৈকত মানে কম স্লোপওয়ালা কিনা। সেখানে মানুষ সৈকতে বসে খুব সহজেই সমুদ্রকে স্পর্শ করতে পারেন কিনা। এই দুই বিচারেই পশ্চিমবঙ্গের সমুদ্র সৈকত যথাযথ মানের নয়। যে ঘোলা জল বকখালিতে বা দীঘাতে এখন আমরা জোয়ারের সময় পাই, সেই জল কোনো বিদেশি পর্যটককে কোনোদিন আকর্ষণ করবে না। সারা পৃথিবীতে এমন বহু সমুদ্র সৈকত আছে, ভারতেই বহু সমুদ্র সৈকত আছে যেখানে জল হচ্ছে পরিষ্কার, স্বচ্ছ,
এটা ভৌগোলিক কারণে, কিছু করার নেই। আর দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে যে ওই যে সমুদ্রে স্নান করা যায় কিনা, সমুদ্রে সেই বিচারেও কিন্তু দীঘা বকখালি অনেক পিছিয়ে। দীঘাতে বিশেষ করে সমুদ্র সৈকতকে যেভাবে বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, আমি বছর 1 বছর কয়েক মাস আগে, 7-8 মাস আগে দীঘাতে গিয়েছিলাম। সমুদ্র সৈকতকে বাঁধিয়ে সম্পূর্ণ বুলেভার্ডে পরিণত করার চেষ্টা করা হয়েছে, অথচ সমুদ্রের চরিত্র সেখানে তা নয়। এরকম পৃথিবীর বহু জায়গা আছে যেখানে সমুদ্র বরাবর টানা লম্বা রাস্তা গিয়েছে এবং সমুদ্র একই জায়গায় আছে বছরের পর বছর ধরে, একই জায়গা পর্যন্ত জল আসে চলে যায়। দুঃখের বিষয় পশ্চিমবঙ্গের দীঘা বকখালির সমুদ্র সেরকম নয়। দীঘাতে তো যেভাবে সমুদ্র সৈকতকে বাঁধিয়ে এবং ঢেউ আটকানোর জন্য যেভাবে সৈকতের গঠনটা করা হয়েছে, যে মানুষের পক্ষে সমুদ্রে পৌঁছানোই, সমুদ্রের জল স্পর্শ করাই অনেক জায়গায় কঠিন। সেই জন্যই দীঘাতে এত দুর্ঘটনা ঘটে, এত দুর্ঘটনার মধ্যে পড়েন পর্যটকরা। খারাপ কথা, শুনতে খারাপ, কিন্তু বাস্তব। দীঘা বকখালি কোনোদিন পুরীর মতো হবে না। মানে কোভালাম বা গোয়া তো ছেড়ে দিলে পুরীর মতো হওয়া কঠিন, কারণ সমুদ্রের চরিত্রই সেরকম নয়, জলের চরিত্রই সেরকম নয়। আর এই ঘোলা জলে বিদেশি পর্যটক কোনোদিন আকৃষ্ট হয় না।